ওকে, সো আমরা এখন নিউ চ্যাপ্টার স্টার্ট করব, সেটা হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশন বা চৌম্বক আবেশ। এই চ্যাপ্টারটাও খুবই ইন্টারেস্টিং অ্যান্ড অনেক কনসেপচুয়াল, সবাই ভালোভাবে খেয়াল করবে। এই চ্যাপ্টারটাতে আমরা আগের চ্যাপ্টারে যা শিখছি সেগুলো রিভার্স শিখবো কাইন্ড অফ। সো ম্যাগনেটিক ইন্ডাকশন হচ্ছে, আমরা যেমন কারেন্ট ফ্লোয়ের জন্য, ধরো একটা লুপে যদি কারেন্ট ফ্লো হয়, কোনো একটা লুপে যদি এরকম কারেন্ট ফ্লো হয়, আমরা জানি যে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় এইদিকে। ওকে, সো এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। একটা কারেন্ট ফ্লোয়ের জন্য ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, আমরা এটা জানি। বাট সায়েন্টিস্ট ফ্যারাডে সে চিন্তা করছে যে এই জিনিসটাকে কি আমরা সামহাউ রিভার্স করতে পারি কিনা। সো সে চিন্তা করলো যে আমরা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে পারি কারেন্ট ইউজ করে, ওকে, বাট ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে কারেন্ট প্রডিউস করা কি পসিবল কিনা। সো সে কিছু এক্সপেরিমেন্ট পারফর্ম করলো অ্যান্ড সে দেখলো যে হ্যাঁ, এটা আসলেই পসিবল অ্যান্ড আইডিয়াটা খুবই সুন্দর। সায়েন্টিস্ট ফ্যারাডে বলল যে আমার কাছে যদি একটা লুপ থাকে এরকম, যে লুপটাতে কোনো কারেন্ট নেই, এরকম একটা লুপটাতে কোনো কারেন্ট নেই, আর এই লুপটার সাথে আমি কি করলাম, একটা ভোল্ট মিটার কানেক্ট করে রাখলাম বা একটা গ্যালভানোমিটার কানেক্ট করে রাখলাম, সো দ্যাট এইখানে যদি কোনো ইলেকট্রিসিটি কখনো প্রডিউস হয় আমি যাতে টের পাই, ঠিক আছে। সো এখন আমি যদি একটা ম্যাগনেট নিয়ে আসি, মানে এই এক্সপেরিমেন্টটা সে এভাবে করছে যে সে একটা ম্যাগনেট নিছে, অ্যান্ড সে কী করছে, এই ম্যাগনেটটাকে এই লুপের ভিতরে ঢুকাইছে, মানে খুব জোরে একটা স্পিডে একটা ভেলোসিটিতে এই লুপটার ভিতরে এই ম্যাগনেটটাকে আনা নেওয়া করছে, একবার ঢুকাইছে আর একবার বের করছে এরকম। সো তখন দেখছে যে এইখানে এই যে গ্যালভানোমিটারটায় একটা তোমার ডিফ্লেকশন বা একটা বিক্ষেপ দেখা যাচ্ছে। ডিফ্লেকশন বা বিক্ষেপ মানে দেখাচ্ছে যে এইটার মধ্যে কারেন্ট প্রডিউস হচ্ছে কোথা থেকে জানি, মানে সে ফার্স্টে বুঝতে পারে নাই মানে এটা কেন হচ্ছে, বাট সে দেখলো যে একটা লুপের মধ্যে যেটার মধ্যে কোনো কারেন্ট নেই, সেটার মধ্যে যদি আমি একটা চুম্বককে আনা নেওয়া করি, একটা ম্যাগনেটকে একবার ঢুকাই একবার বের করি, তখন ওই লুপটার মধ্যে কারেন্ট ফ্লো আসে বা একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হয় এখানে, ঠিক আছে, আর এখানে একটা কারেন্ট ফ্লো ক্রিয়েট হয়। সো সে এই ব্যাপারটাকেই বলছে ম্যাগনেটিক ইন্ডাকশন। আমি ম্যাগনেট ইউজ করে একটা জায়গায় কারেন্ট ইনডিউস করতেছি। এই যে কারেন্ট, এই কারেন্টটাকে বলা হয় ইনডিউসড কারেন্ট বা আবেশিত কারেন্ট, আবিষ্ট কারেন্ট, ইনডিউসড কারেন্ট বা আবিষ্ট কারেন্ট। আর এই যে ভোল্টেজটা প্রডিউস হচ্ছে, কারণ ভোল্টেজ ছাড়া তো অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লো ক্রিয়েট হওয়ার কথা না, সো এই ভোল্টেজটাকে বলা হয় ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স, ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স বা আবিষ্ট তাড়িৎচালক শক্তি, আবিষ্ট তাড়িৎচালক শক্তি। এই এক্সপেরিমেন্টটা করার পর ফ্যারাডে একটা ল দিছে, সেই লটা ফ্যারাডেজ ফার্স্ট ল নামে পরিচিত, ফ্যারাডেজ ফার্স্ট ল। বাট ফ্যারাডে কিন্তু তখনও জানতো না যে কেন এটা হয়, সে জাস্ট তার অবজারভেশন অনুযায়ী একটা ল প্রোভাইড করছে। বাট লেটার অন যখন আইনস্টাইনস থিওরি অফ রিলেটিভিটি বের হয়েছে, তখন এই জিনিসগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে যে কেন এগুলো হচ্ছে। সো ফ্যারাডে একটা ল দিছে, যে ফ্যারাডেস ফার্স্ট ল যেটাকে বলে, ফ্যারাডেস ফার্স্ট ল বলছে যে তোমার যে কোনো একটা লুপ, আমাদের কাছে এই যে এখানে একটা লুপ আছে, যে কোনো একটা লুপ, সেটার মধ্যে কোনো কারেন্ট নাই, ওকে। সো এই লুপটার সাথে যদি কোনো একটা ম্যাগনেট, এই ম্যাগনেটটা আমি একদম অ্যাকচুয়াল ম্যাগনেট নিতে পারবো, অথবা আমি এইটা অন্য আরেকটা কারেন্ট ফ্লোয়ের মাধ্যমে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করলে সেটাও হবে। বাট আমরা প্রথমে একটা ম্যাগনেট নিয়ে বুঝি। সো ফ্যারাডে বলছে যে একটা ম্যাগনেট যদি এই লুপের সাথে একটা আপেক্ষিক গতিতে থাকে, আপেক্ষিক গতি বা রিলেটিভ একটা মোশনে থাকে, রিলেটিভলি মানে একটা আরেকটা রেসপেক্টে গতিশীল,
রিলেটিভ মোশন মানে এমন না যে তোমার চুম্বকটাকে এটার ভিতরে ঢুকাইতে হবে, এমন না। তুমি চাইলে এই লুপটাকেও ধরে হ্যাচকা একটা টান দিয়ে এইটার ভিতরে নিয়ে আসতে পারো, তখনও দেখবা যে এখানে ডিফ্লেকশন দেখাচ্ছে। সো ফ্যারাডেস ফার্স্ট ল এটাই বলে যে কোনো একটা ক্লোজড লুপ অ্যান্ড একটা ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেট একটা চুম্বক, ইফ দে আর ইন রিলেটিভ মোশন মানে তারা যদি একজন আরেকজনের রেসপেক্টে গতিশীল থাকে, ইফ দে আর ইন রিলেটিভ মোশন মানে একটার রেসপেক্টে আরেকটা গতিশীল, তখন এই যে ক্লোজড যে লুপটা আছে সেখানে ইনডিউসড ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স আবিষ্ট তাড়িৎচালক শক্তি অ্যান্ড ইনডিউসড কারেন্ট প্রডিউস হবে। এটাই হচ্ছে ফ্যারাডেস ফার্স্ট ল। ফর্মালি এটা বইতে লেখা আছে যে কোনো একটা ম্যাগনেট আর একটা লুপ যদি রিলেটিভ মোশনে থাকে তখন আমরা দেখব যে ওই লুপটাতে একটা কারেন্ট আবিষ্ট হচ্ছে বা ইনডিউসড হচ্ছে। ইনডিউসড মানে কি, অন্য একজনের ইফেক্টে যদি কোনো কিছু একটা ক্রিয়েট হয়, যেমন ধরো তোমার কোনো একটা ফ্রেন্ড তোমাকে ইনফ্লুয়েন্স করে তোমাকে পড়তে বসাইলো, তখন বলবো যে এই পড়াশোনাটা হচ্ছে ইনডিউসড পড়াশোনা, মানে তুমি তার দ্বারা ইফেক্টেড হয়ে পড়তেছো বা তার ইন্সপায়ারেশনে পড়তেছো, ঠিক আছে। সো ইনডিউসডটা হচ্ছে অন্য একজনের প্রভাবে যদি কোনো কিছু হয়, এটা হচ্ছে আবিষ্ট কারেন্ট বা ইনডিউসড কারেন্ট। ওকে, যেমন তোমরা 9-10 ইনডিউসড স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়ছিলাম, যে এখানে একটা গ্লাস রড, এখানে কিছু প্লাস চার্জ, দেন এটার কাছে যদি আরেকটা গ্লাস রডকে আনি সেটারও এই সাইডটা প্লাস চার্জ হয়, ঠিক আছে। সো এটা হচ্ছে ইন্ডাকশন প্রসেস বলে বা আবেশ প্রক্রিয়া। ও আচ্ছা, এটা মাইনাস হবে, সরি, প্লাসগুলো অন্য পাশে চলে যাবে। হ্যাঁ, ওকে। সো এটা হচ্ছে ইনডিউসড ইএমএফ অ্যান্ড ইনডিউসড কারেন্ট। সো ফ্যারাডে এই লটা বলছে। এরপর ফ্যারাডে সেকেন্ডলি আরও কিছু কথা বলছে, যে এটা হচ্ছে ফ্যারাডেস ফার্স্ট ল। সো ফ্যারাডে এই ফার্স্ট লতে আরও কয়েকটা কথা বলছে, যে শুধু ম্যাগনেট দিয়েই না, এটা আমরা চাইলে, ধরো আমরা তো কারেন্ট দিয়ে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে পারি। ধরো এইটা একটা ব্যাটারি লাগাইছি এখানে, আর এটা একটা সার্কুলার লুপ। সো এখানে যদি এরকম ব্যাটারি দিয়ে কানেক্ট করি, দেখা যায় যে এখানে কারেন্ট ফ্লো ক্রিয়েট হয় এদিকে, এই যে ব্যাটারির পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকে। সো এখন একটু বলো তো, এই দিকে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে? এদিকে না? আমরা কিন্তু এই সার্কুলার লুপটাকে সাইড থেকে দেখতেছি, ওকে। সো এই দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে না? দেখো তো সবাই, এটা বুঝছো কিনা? সো এই সাইডটাকে আমরা কি বলবো? নর্থ পোল। আর এই পাশটাকে আমরা কি বলবো? সাউথ পোল। সো এখন আমি যদি এই ম্যাগনেটটা, এটাও তো একটা ম্যাগনেট, বাট এটা কি ইলেকট্রোম্যাগনেট, মানে আমরা এটা নিজেরা প্রডিউস করছি। এইটাকেও যদি এরকম একটা সার্কুলার লুপের কাছে আনি, যেই সার্কুলার লুপটায় কোনো কারেন্ট নাই, একটা সার্কুলার লুপ যার মধ্যে কোনো কারেন্ট নাই, বাট সেটাতে কারেন্ট আছে কিনা সেটার জন্য তুমি কি করছো, তার সাথে একটা ভোল্ট মিটার কানেক্ট করে রাখছো। এইটাকে তুমি যখন দেখবা যে একটা স্পিডে এদিকে নিয়ে আসবা, দেখবা যে এই লুপটাতে কারেন্ট ফ্লো হচ্ছে। আর এই লুপটার কারেন্ট ফ্লো কি ওই দিকেই হবে? না, এই লুপটাতে কারেন্ট ফ্লো উল্টা দিকে হবে। কেন উল্টা দিকে হবে আমরা সব এক্সপ্লেনেশন আস্তে আস্তে দেখবো, ওইটা আবার লেন্সের ল, বাট ওইটা পরে। সো ফ্যারাডে এই জিনিসগুলো অবজার্ভ করছে, যে আমরা একটা ম্যাগনেটকে যদি হুট করে নিয়ে আসি, বা একটা লুপকে যদি একটা ম্যাগনেটের কাছে নিয়ে যাই, অথবা একটা ইলেকট্রোম্যাগনেট এরকম প্রডিউস করে সেটাকে যদি এটার কাছে আনা নেওয়া করি এরকম, অথবা এইটাকে যদি এটার কাছে আনা নেওয়া করি, দেখা যায় যার মধ্যে কারেন্ট নেই তার গায়েও সামহাও কারেন্ট প্রডিউস হচ্ছে। সো ফ্যারাডে চিন্তা করলো যে এটা হয়তো ইউনিভার্সাল ল বা সাম সর্ট অফ ম্যাজিক, যে এখানে তোমার কারেন্ট ফ্লো হচ্ছে কোনো এক্সটার্নাল কোনো ইন্টারঅ্যাকশন ছাড়াই। অ্যান্ড আইডিয়াটা কিন্তু আসলেই খুব অ্যামেজিং, যে এখানে এটার সাথে এটা কোনো টাচ নাই, বাট এইটার ইনফ্লুয়েন্সে এটার মধ্যে কেমনে জানি কারেন্ট ফ্লো ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। সো আমরা দেখবো আস্তে আস্তে রিজন। সো সে বুঝলো যে আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, যে আমরা যখন এইটাকে কাছে নিয়ে আসতেছি, সো আমরা একটু আগে কি পড়ছি? ম্যাগনেটিক ফ্লাক্স পড়ছি, ম্যাগনেটিক ফ্লাক্স পড়ে আসছি।
সো ফ্যারাডে দেখছে যে আসলে এই যে আনা নেওয়া করতেছি, আমরা যখন এটাকে খুব কাছে নিয়ে আসি, সো এই লুপটা থেকে তো এরকম ম্যাগনেটিক ফিল্ড বের হচ্ছে অনেক। সো আমরা যখন এটাকে খুব কাছে নিয়ে আসবো, দেখা যাবে এইখান থেকে ফিল্ড লাইন অনেক বেশি পাস করবে। হঠাৎ করে যদি আমরা কাছে নিয়ে আসি, এখানে ফিল্ড লাইন অনেক বেশি পাস করবে। অ্যান্ড ফিল্ড যত বেশি, তত বেশি কি ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্সটাও তাহলে অনেক বেশি হবে। আবার ফ্যারাডে দেখলো যখন সে এটাকে মুভমেন্টের উপর রাখে না, মুভমেন্টের উপর যদি রাখতো, মানে এটাকে যদি মুভমেন্টের উপরে রাখে বা এটার কাছে নিয়ে আসতে থাকে, তখন এই ফ্লাক্সটা কি আস্তে আস্তে টাইমের সাথে সাথে চেঞ্জ হয়, আস্তে আস্তে টাইমের সাথে সাথে চেঞ্জ হয়। বাট সে যদি এটাকে আইডিয়াল মানে কাছে এনে আবার থামায় ফেলে, তখন দেখা যায় যে এখানে আর কোনো কারেন্ট ফ্লো হয় না। আমরা এই এক্সপেরিমেন্টটা এখানে দেখানোটা একটু টাফ, সো আমি এটার একটা সিমুলেশন দেখাবো। সো এটা হচ্ছে সেই সিমুলেশন। এই হচ্ছে আমাদের একটা ম্যাগনেট, ঠিক আছে, আর এটা হচ্ছে একটা লুপ যেটাতে কোনো কারেন্ট নেই। এই লুপটার সাথে আমি একটা বাল্ব লাগায় রাখছি, আর এখানে একটা ভোল্ট মিটার কানেক্ট করছি। এখন দেখো আমি যদি হঠাৎ করে ম্যাগনেটটাকে এদিকে নিয়ে আসি, দেখো এখানে ভোল্ট মিটারে একটা ডিফ্লেকশন দেখা গেছে। বাট যেই আবার ম্যাগনেটটা থেমে গেল, আবার ডিফ্লেকশনটা নাই। আবার আমি যদি ম্যাগনেটটাকে বাইর করে নিয়ে আসি, দেখো ডিফ্লেকশনটা এখন উল্টা দিকে হইল। সো তুমি কি বুঝতেছো যে এখানে কি হচ্ছে বা কখন অ্যাকচুয়ালি ইন্ডাকশন ক্রিয়েট হইতেছে? যেই মাত্র এই লুপের মধ্য দিয়ে টোটাল ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে, তখনই একমাত্র ম্যাগনেটিক ইন্ডাকশনের কারেন্টটা প্রডিউস হচ্ছে। যেমন আমি এখানে আসি, এখন কি কোনো চেঞ্জ হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স? না, এখানে ম্যাগনেটিক ফ্লাক্স, এই যে ফিল্ড লাইনগুলো যদি দেখাই, টাইমের সাথে সাথে ম্যাগনেটিক ফিল্ডের কোনো চেঞ্জ নেই। বাট আমি যদি এটাকে আর একটু ভিতরে ঢুকাই, তখন দেখো এখন টাইমের সাথে সাথে এখানে ম্যাগনেটিক ফিল্ডের একটা চেঞ্জ হইল। সো এর জন্য আমি ডিফ্লেকশন দেখলাম, বা একটু কারেন্ট মোমেন্টারিলি একটা কারেন্ট প্রডিউস হলো। বাট আমি আবার যখন এটাকে বের করে আনবো, তখনও আবার এটাকে দেখলাম। কেন? কারণ যখন বের করে আনতেছি, ফ্লাক্স আস্তে আস্তে কমে যাচ্ছে। ওকে, সো এই যে যখন ভিতরে ঢুকাবো, তোমার ফ্লাক্স বাড়বে, এই যে ফ্লাক্স বাড়লো। বাট যেই আবার থামায় ফেলতেছি, ফ্লাক্সের কোনো চেঞ্জ নাই বা কোনো রেট অফ চেঞ্জ নাই, রেট অফ চেঞ্জ 0। সো এর জন্য আমার কোনো এই ইলেকট্রিক ফিল্ড মানে ইলেকট্রিক ইএমএফ নাই বা কোনো কারেন্ট নেই। যেই আমি এটাকে একটু এরকম মুভমেন্টের উপর রাখবো, দেখো তখন কিন্তু কারেন্ট ফ্লো হচ্ছে। সবাইকে এটা বুঝছো ম্যাগনেটিক ইন্ডাকশন কীভাবে হচ্ছে এখানে? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? হ্যাঁ, এটাই হচ্ছে এসি কারেন্টের সোর্স, মানে এসি কারেন্ট এইখান থেকে আস্তে আস্তে আসবে। এই চ্যাপ্টারে আমরা ওইটা পড়বো। বাট এসি কারেন্ট হচ্ছে একটা রোটেশনাল ইসের জন্য ক্রিয়েট হয়, ঠিক আছে। আর এখান থেকে সাইন ওয়েভ আসে, আরও অনেক কিছু আছে, যাই হোক। সো এটা হচ্ছে আমরা বুঝলাম যে একটা লুপের মধ্যে এই যে টাইমের সাথে সাথে যদি ফ্লাক্সটা চেঞ্জ হয়, টাইমের সাথে সাথে যদি ফ্লাক্সটা চেঞ্জ হয়, তখনই তোমার এই ইএমএফ বা কারেন্টটা প্রডিউস হয়। আর আরেকটা খুব নোটিসেবল জিনিস হচ্ছে যে আমরা যখন ম্যাগনেটটাকে ভিতরের দিকে ঢুকাই, ডিফ্লেকশনটা বামে হয়, মানে নেগেটিভ কারেন্ট, বা নেগেটিভ কারেন্ট না, মানে ডিরেকশনটা একদিকে হচ্ছে। আর যখন আমি এটাকে বের করে আনি, তখন আবার ডান দিকে যাচ্ছে। আমরা এখন কয়েকটা এক্সপেরিমেন্ট করবো এখানে, মানে আমরা আমাদের অবজারভেশনগুলো মনে রাখবো। দেখো, যদি নর্থ পোল এদিকে, হ্যাঁ বলো। এটা হচ্ছে ঘনত্বর উপর, ঘনত্বের উপর। মানে তুমি যদি এরকম কখনো করতে পারতা যে এই পজিশনে, মানে ধরো তুমি ম্যাগনেটটাকে সরাবা না, বাট তোমার কাছে সামহাও এরকম কোনো মেশিন আছে যেই মেশিনটাতে তুমি পাওয়ার অ্যাডজাস্ট করতে পারবা, যে এই মেশিন এটা দিয়ে আমি এত ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করি, তখন দেখবা এটা চেঞ্জ হবে। সো এটা অ্যাকচুয়ালি মোশনের জন্য না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে কোনো একটা তল, মানে যে কোনো একটা লুপ, তোমার কাছে যদি যে কোনো একটা কারেন্ট এরকম একটা লুপ থাকে, সেই লুপে যদি টাইমের সাথে সাথে ফ্লাক্স চেঞ্জ হয়, মানে একই ফ্লাক্স না থেকে এটা যদি টাইমের সাথে সাথে চেঞ্জিং হয়, তখনই তুমি কারেন্ট পাবা, ঠিক আছে। এবং সেই সেই চেঞ্জটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে ধরো আমি এই লুপটার কথাই চিন্তা করো, এখানে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা কীভাবে ক্রিয়েট করছি, এইটাতে কারেন্ট ফ্লো ক্রিয়েট করে। এখন তুমি যদি এক কাজ করো, এখানে ব্যাটারির পাওয়ারটা আগে 5 ভোল্ট ছিল, এখন 10 ভোল্ট দিলাম। সো এখানে কী হবে, এখন কারেন্টের ভ্যালু বেশি হবে,
কারেন্টের ভ্যালু বেশি হলে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রং হবে, স্ট্রং হলে এখানে ফ্লাক্সটাও চেঞ্জ হবে, অ্যান্ড যতক্ষণ এটা চেঞ্জ হবে ততক্ষণই একটা কারেন্ট এখানে ফ্লো হবে। যেই একবার 5 ভোল্ট থেকে কেন কেন তো রিকোয়েস্ট আসতেছে না, এখানে কারো রিকোয়েস্ট নাই, দেখি আরেকবার রিকোয়েস্ট দেখ। আচ্ছা, সো এখানে যেই টাইমটাতে আমি 5 ভোল্ট থেকে 10 ভোল্টে এটাকে করব, মানে ইনক্রিজ করব, ততক্ষণ এখানে কারেন্টটা প্রডিউস হবে। যেই আমার কারেন্ট এইটার ভ্যালু একবার 10 ভোল্ট হয়ে গেল, এখানে একবার কারেন্টটা স্টেবল হয়ে গেল, আর এখানেও এই ম্যাগনেটিক ফ্লাক্সটা ফিক্সড হয়ে গেল, আর কোনো কারেন্ট দেখব না। সো আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে একটা লুপকে এখানে ভোল্টেজ চেঞ্জ করতে পারি, ভোল্টেজ চেঞ্জ করলে কারেন্ট চেঞ্জ হবে, এটার কারেন্ট চেঞ্জ হলে এখানে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হবে, আর তখন এইটাতে কারেন্ট প্রডিউস হবে। সো আমরা যদি এরকম করতে পারি যে এইটার ভোল্টেজটা কন্টিনিউয়াসলি চেঞ্জিং, তখন আমরা দেখব যে এইটাতে কন্টিনিউয়াসলি কারেন্ট আসতেছে। আর যদি ভোল্টেজ চেঞ্জ করার অপশন না থাকে তাহলে এটার কাছাকাছি আনা নেওয়া করো, ঠিক আছে? তাহলেই তুমি যেমনটা এখানে আনা নেওয়া করো, তাহলে দেখবা যে এটা হচ্ছে, মানে ভোল্টেজটা। আরও কিছু ইম্পর্টেন্ট অবজারভেশন আমরা এখান থেকে দেখব। যেই নর্থ এখানে ঢুকাই, ডিফ্লেকশনটা বাম দিকে হয়, ঠিক আছে? বাম দিকে ডিফ্লেকশন হচ্ছে। আর যেই নর্থ বের করি, মানে নর্থকে যখন টেনে বের করে আনি, ডিফ্লেকশনটা ডান দিকে হয়, যে দেখো ডান দিকে। ওকে, আবার আমরা যদি এটাকে সুইচ করি, যে আমাদের ম্যাগনেটটা এখন এই পাশে সাউথ পোল, সো সাউথ যখন ঢুকাই তখন দেখো ডান দিকে ডিফ্লেকশন হয়, আর সাউথ যখন বের করি বাম দিকে ডিফ্লেকশন হয়। সো আমরা এখান থেকে একটা জিনিস বুঝলাম, কোনো একটা লুপের কাছাকাছি নর্থকে ঢুকানো আর সাউথকে বের করা একই কথা। নর্থকে ঢুকানো আর ইজ ইকুয়াল টু সাউথকে বের করা। আর উল্টাটাও ট্রু, সাউথকে ঢুকানো আর নর্থকে বের করা একই কথা। এগুলো ছিল ফ্যারাডের অবজারভেশন, ঠিক আছে? আমরাও সেই একই এক্সপেরিমেন্ট করে দেখলাম। এবং এই ইন্ডাকশনটা বা এই কারেন্টটা, ইনডিউসড কারেন্টটা ঠিক ততক্ষণ এক্সিস্ট করে যতক্ষণ ফ্লাক্সটা চেঞ্জিং। সো ফ্লাক্সটা চেঞ্জিং হতে পারে কতক্ষণ, তুমি আনা নেওয়া করতেছো, অথবা ভোল্টেজটা কন্টিনিউয়াসলি, যেখানে এই যে ইলেকট্রোম্যাগনেট যেটা বানাচ্ছ সেটার ভোল্টেজটা কন্টিনিউয়াসলি আপ ডাউন করতেছো, ঠিক আছে? তখনই এখানে ইনডিউসড কারেন্ট পসিবল। সো আমরা এখন এই ফ্যারাডেস ফার্স্ট লটাকে ম্যাথমেটিক্যালি প্রপারলি লিখবো, যে ফ্যারাডেস ফার্স্ট ল তাহলে ফর্মুলা দিয়ে কীভাবে লেখা যায়। সো ফ্যারাডে বলছে যে কোনো একটা লুপে ইনডিউসড ইএমএফ, এটাকে এই যে দিয়ে লেখে না, শুধু হচ্ছে নর্মাল যে ইলেকট্রোমোটিভ ফোর্স সেটা, আবার স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, দুইটা আলাদা আমরা জানি। বাট এই চ্যাপ্টারে ইনডিউসড ইএমএফকে এই সাইন দিয়ে দেখানো হয়, কার্সিভে যেভাবে লেখে সেটা, ঠিক আছে? সো এটা হচ্ছে ইনডিউসড ইএমএফ বা আবিষ্ট তড়িৎচালক শক্তি। ইনডিউসড ইএমএফ বা আবিষ্ট তড়িৎচালক শক্তি। আচ্ছা, তাহমেদ কি ক্লাসে আসছে? না, এখানে আচ্ছা এখন আসছে। ওকে, সো আমরা এইখান থেকে একটা ফর্মুলা দেখব, সেটা হচ্ছে যে ইনডিউসড ইএমএফ এর ফর্মুলাটা কি। সো ফ্যারাডে বলছে যে এই যে ইনডিউসড ইএমএফ, যে কোনো একটা লুপ, তার মধ্যে এই যে কারেন্ট, মানে একটা লুপে যদি একটা কারেন্ট ইনডিউসড হয় বা নতুন করে প্রডিউসড হয়, এইটার যে তোমার ইলেকট্রোমোটিভ ফোর্স, মাইকটা একটু অফ করো, এটার যে ইলেকট্রোমোটিভ ফোর্সটা ক্রিয়েট হবে, সেই ইলেকট্রোমোটিভ ফোর্সটা প্রপোর্শনাল হবে তার এই যে লুপটার মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সের যে চেঞ্জিং রেট, ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জিং রেটের প্রপোর্শনাল হবে। ঠিক আছে, মানে সে ওই দুইটা ঘটনাকে একসাথে বলছে, যে একটা ম্যাগনেটকে আনা নেওয়া করা বেসিক্যালি হচ্ছে একটা লুপে, মানে এখন একটা লুপ কিভাবে বুঝবে যে একটা ম্যাগনেট তার দিকে আসতেছে কিনা, আসলে হচ্ছে কি এটার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড লাইন বা ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, সো ওই চেঞ্জিং রেটের প্রপোর্শনাল হয়।
আবার যখন একবার কাছে নিয়ে আসলাম তখন এটা ফিক্সড হয়ে গেল, মানে এটার ভ্যালু এখন ধ্রুবক বা কনস্ট্যান্ট। সো তখন এটার ম্যাগনেটিক ফ্লাক্সের আর কোনো চেঞ্জ নাই, মানে চেঞ্জিং রেট জিরো, তখন এটা জিরো হয়ে যায়। বাট যদি আনা নেওয়া করতে থাকি, ফ্লাক্সের একটা চেঞ্জিং রেট থাকে, আর ওইটার জন্যই একটা ম্যাগনেটিক ইনডিউসড ইএমএফ ক্রিয়েট হয়। ওকে, সো ফ্যারাডে বলছে যে এই ইনডিউসড ইএমএফটা ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জিং রেটের প্রপোর্শনাল। অ্যান্ড এইটা ম্যাথমেটিক্যালি যদি লিখি, E is equal to E is proportional to, আমরা ম্যাগনেটিক ফ্লাক্স ফাই বি দিয়ে ইন্ডিকেট করছিলাম। সো এটার চেঞ্জিং রেট কি, ডেল ফাই বি ডিভাইডেড বাই ডেল টি, মানে পার ইউনিট টাইমে যতটুকু ফ্লাক্স চেঞ্জ হয়। ঠিক আছে, সো এটাকে এইভাবেও লেখা হয়, বাট মোর প্রিসাইজলি তোমরা এখন যেহেতু ক্যালকুলাস বুঝো, তোমরা জানো যে এটাকে ডেল ফাই বি বাই ডেল টি না লিখে, যদি ফাই বি টাইমের একটা ফাংশন হয়, ফাই বি ইজ আ ফাংশন অফ টাইম, তখন ফাই বিকে কীভাবে লিখবা তুমি, ডিডিটি অফ ফাই বি। সো এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জিং রেট, মোর প্রিসাইজ। সো এফ ই উইল বি প্রপোর্শনাল টু ডিডিটি অফ ফাই, শুধু ফাই লিখলেও হয়, স্যাররা বুঝে, অথবা তুমি ফাই বি লিখবা, আর যদি তোমার ইচ্ছা হয় এটাও লিখতে পারো, সমস্যা নেই, বাট এটা না লেখাই ভালো। এটা হচ্ছে যদি সুষমভাবে চেঞ্জ হয় তখন ওইটা ইউজ করা হয়। সো ই উইল বি প্রপোর্শনাল টু ডিডিটি ফাই। অ্যান্ড দেন ফ্যারাডে বলছে যে সে দেখলো যে এই ফাই বি, ডিডিটি অফ ফাই বি, এইটার শুধু প্রপোর্শনালি না, এটার ইকুয়ালও হয়। মানে তার কাছে সব কিছু একদম খুব ম্যাজিকের মতো লাগতেছে যে ফ্লাক্সের সাথে আমার ইনডিউসড ইএমএফের একদম ডিরেক্টলি এরকম একটা কানেকশন থাকতে পারে, যে এটা চেঞ্জিং রেটটাই আসলে তোমার ভোল্টেজ। অ্যান্ড সে এটা পরবর্তীতে ইউনিট চেক করে দেখছে যে হ্যাঁ আসলেও তাই, আমাদের ফ্লাক্সের ইউনিট কী ছিল, ওয়েবার ইজ টেসলা মিটার স্কোয়ার। অ্যান্ড টেসলা কি, টেসলা হচ্ছে, দেখো আমরা একদম প্রথম দিকে চলে যাই, এফ সমান কিউভিবি, ম্যাগনেটিক ফোর্স ইজ ইকুয়াল টু চার্জ টাইমস ভেলোসিটি টাইমস ম্যাগনেটিক ফিল্ড। তাহলে বি সমান কত, এফ বাই কিউভি। এফ হচ্ছে নিউটন, চার্জ হচ্ছে কুলম্ব, আর ভি হচ্ছে মিটার পার সেকেন্ড। সো বি এর ইউনিট টেসলাও লেখা যায়, অথবা নিউটন পার কুলম্ব মিটার পার সেকেন্ড, এটাও লেখা যায়। এটার সাথে মিটার স্কোয়ার মাল্টিপ্লাই করলাম, তাহলে ফ্লাক্সের ইউনিট আসে এটা নিউটন মিটার ডিভাইডেড বাই কুলম্ব বাই সেকেন্ড। আর সে এই ফ্লাক্সের ডিফারেন্সের ইউনিট ফ্লাক্সের ইউনিটের সমান, সে এটাকে টাইম দিয়ে ডিভাইড করলো, তাহলে এইটার এটা কাটা। আর এই নিউটন ডিভাইডেড বাই কুলম্ব, এটা কি, বা নিউটন ডিভাইডেড বাই কুলম্ব না, ধরো নিউটন মিটারটা কি, ওয়ার্ক, আর কুলম্বটা কি, চার্জ। সো প্রত্যেক 1 ইউনিট চার্জের জন্য যতটুকু ওয়ার্ক ডান হয় সেটা কি, ভোল্টেজ। ঠিক আছে, সো এইটাই ইনডিউসড ইএমএফ ইজ ইকুয়াল টু ডিডিটি অফ ফাই। ওকে, মানে কোনো একটা সার্কুলার লুপে ফ্লাক্সের চেঞ্জিং রেটটাই তার ইনডিউসড ইএমএফ। কারো কোনো কোশ্চেন আছে এখানে? পোটেনশিয়াল, হ্যাঁ। সো এইখান থেকে আমরা দেখলাম ই ইজ ইকুয়াল টু ডিডিটি অফ ফাই বি। সো এরপর আমরা দেখব যে ধরো আমাদের এই লুপটাতে যদি মাল্টিপল টার্নস থাকে, এটা একটা লুপ, এখানে আমি একই জিনিস কয়েকবার আঁকবো। এখানে ধরো একসাথে অনেকগুলো টার্ন দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, 3টা টার্ন দিলাম। এখন তাহলে এইখানে ইনডিউসড ইএমএফটা কত হবে? সো এখান থেকে যখন এই যে ফ্লাক্সের চেঞ্জ হবে, যে কোনো উপায়ে যদি এখানে ফ্লাক্সের একটা চেঞ্জ হয়, তাহলে চেঞ্জিং একটা রেট থাকবে ডিডিটি অফ ফাই। সো এই ডিডিটি অফ ফাই বি, এটা হচ্ছে তোমার, এইটাকে বলা হয় ফ্লাক্স চেঞ্জিং রেট অফ ওয়ান সিঙ্গেল টার্ন, একটা পাকের ফ্লাক্স চেঞ্জিং রেট অফ ওয়ান সিঙ্গেল টার্ন। মানে এই ফাই বিটা হচ্ছে যে কোনো একটা লুপের ফ্লাক্স, ঠিক আছে। সো 3টা লুপ থাকলে কি হবে, 3 টাইমস হয়ে যাবে টোটাল ফ্লাক্স। সো ফাই বি
হচ্ছে ফ্লাক্স রিলেটেড টু ওয়ান সিঙ্গেল টার্ন, মানে একটা পাকের বা একটা লুপের জন্য যতটুকু ফ্লাক্স রিলেটেড টু ওয়ান সিঙ্গেল টার্ন, একক পাকে যতটুকু ফ্লাক্স থাকে। এইটুক কে কে বুঝো না একটু বলো তো। আর এখান থেকে কোনটা? আচ্ছা, এটা আসতেছে, এটা শেষ করে নিই। সো এখানে আমরা বুঝতেছি যে ডিডিটি অফ ফাই হচ্ছে একটা সিঙ্গেল লুপের ফ্লাক্স, ঠিক আছে? তাহলে এখানে যদি এনটা লুপ থাকে তাহলে টোটাল ফ্লাক্স চেঞ্জিং রেট কত? টোটাল এন ডিডিটি ফাই। সো টোটাল ইএমএফ কত হবে? এখানে ইএমএফ তো প্রডিউস হবে একটাই, মানে যেটা এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো ক্রিয়েট করবে। সো ওই ইএমএফ ইকুয়ালস হবে এন ডিডিটি ফাই। ওকে, সো কোনো একটা জায়গায় যদি লুপ থাকে এনটা, তাহলে আমরা বলবো যে টোটাল এখানে ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স, ইনডিউসড ইএমএফ বা আবিষ্ট তাড়িৎচালক শক্তি ইজ ইকুয়াল টু নাম্বার অফ টার্নস ইন্টু ডিডিটি ফাই, যেখানে ফাই বি হচ্ছে ফ্লাক্স অফ ওয়ান সিঙ্গেল টার্ন। এবার বুঝছো সবাই? আচ্ছা, এই ফ্লাক্সটা কীভাবে বের করবো? ওই যে যেই ম্যাগনেটিক ফিল্ড ঢুকতেছে সেটার সাথে একটা লুপের যদি এরিয়া মাল্টিপ্লাই করে দাও তাহলে কিন্তু তার ফ্লাক্স পেয়ে গেল, ঠিক আছে? সো এটাই হচ্ছে তোমার ফ্যারাডেস ফার্স্ট ল। বাট ফ্যারাডেস ফার্স্ট ল ফ্যারাডে এভাবে লিখছে, বাট পরবর্তীতে ফ্যারাডে এর এই এক্সপেরিমেন্টের পর সায়েন্টিস্ট লেন্স এটা নিয়ে আরও ডিপলি কাজ করছে, অ্যান্ড সে বলছে এই ই ইজ ইকুয়াল টু মাইনাস এন ডিডিটি ফাই, অ্যান্ড এটা আরও বেশি প্রিসাইজ। কেন মাইনাস আমরা বলতেছি একটু পর। সো আমরা এইটুকু খেয়াল করবো যে যদি আমাদেরকে ফ্যারাডেস ল লিখতে বলে আমরা অবশ্যই এইটাই লিখবো, ই ইজ ইকুয়াল টু মাইনাস এন ডিডিটি ফাই। ওকে, এখন আমরা দেখব এই যে এন ডিডিটি ফাই এটা কেন মাইনাস দিলাম। সো এটার মাইনাসের কারণ হচ্ছে লেন্স এক্সপেরিমেন্ট করার সময় দেখছে যে এই যে আমরা একটা লুপের, ধরো এখানে একটা ম্যাগনেট, সে এই জিনিসটা আরও ভালোভাবে অবজার্ভ করছে। সে দেখছে যে একটা লুপের মধ্যে আমরা যখন একটা ম্যাগনেটকে এভাবে নিব তখন হ্যাঁ ইএমএফ ক্রিয়েট হচ্ছে, বাট সে খুব স্ট্রেঞ্জ একটা জিনিস দেখছে যে যখন এই ম্যাগনেটটাকে সে এইদিকে ঢুকায়, ঠিক আছে, ডান দিকে ঢুকানোর ট্রাই করে, এই লুপটাতে কারেন্টটা এই ডিরেকশনে ক্রিয়েট হয়। আচ্ছা, এখন আমরা আগের চ্যাপ্টারে শিখে আসছি যে একটা লুপে যদি কারেন্ট ঘুরতে থাকে তখন একটা লুপে যদি কারেন্ট থাকে তখন একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। সো তুমি এই লেফট সাইডের ম্যাগনেটটার কথা আপাতত ভুলে যাও, তুমি চিন্তা করো যে এই লুপে এরকম কারেন্ট ঘুরতেছে, তাহলে এই লুপটাও কি একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করছে না? এই দিকে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, কারেন্টের দিকে তোমার 4টা আঙ্গুলকে ঘুরাও, দেখো থাম্বটা বাম দিকে পয়েন্ট করে। এটা কি বুঝছো সবাই? মার্জুক বুঝছো? অয়ন? সো এইখান থেকে আমরা এইটুক বুঝলাম যে ওই ম্যাগনেটটা যখন আসতেছে তখন এইখানে আমার কারেন্টটা এদিকে ঘুরতেছে। আর আরও একটা কোশ্চেন তোমার মনে আসতে পারে, মানে তুমি যদি লেন্সের এক্সপেরিমেন্টটা আগে না পড়ে থাকো, তুমি যদি জাস্ট ফ্যারাডেজ ল পড়ো, তুমি দেখবা যে আচ্ছা ফ্যারাডেজ ল তো বেশ নাইস, যে এখানে আমি যখন একটা ম্যাগনেট ঢুকাই এখানে কারেন্ট ফ্লো হয় আউট অফ নো ওয়্যার। তাহলে এইটা দিয়ে তো তাইলে আমি সারাদিনই এনার্জি প্রডিউস করতে পারি। এটা তো এনার্জি কনজারভেশনকে ব্রেক করে দিতেছে। মানে এখানে তো আমি সারা জীবন শিখে আসছি যে ইউনিভার্সে কোনো এনার্জি নতুন ক্রিয়েটও হয় না, আবার কোনো এনার্জি ডিস্ট্রয়ও হয় না। সো এখানে তো আমি নতুন এই যে কারেন্ট এনার্জি বানাইলাম, এটা কোত্থেকে আসলো? সো এই জিনিসগুলো এই লেন্সের ল তোমার এক্সপ্লেন করতে পারবে। সো এখানে আমরা একটা জিনিস বুঝলাম যে একটা ম্যাগনেটকে আমি যদি এখানে নর্থ পোল এটা সাউথ পোল দিই, আর এই ম্যাগনেটটাকে আমি যদি এইটার ভিতরে আনা নেওয়া করতে যাই, মানে এইটার দিকে নিয়ে আসি, এটার দিকে আস্তে আস্তে নিয়ে আসি, দেখা যায় এই কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে একটা কারেন্ট ফ্লো ক্রিয়েট হয়। আর আমরা এটাও বুঝতেছি এই কারেন্ট ফ্লোটার জন্য এই দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। সো এইদিকে যদি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, এইটা কি তখন নর্থ পোল হবে না? আর এই পাশটা কি সাউথ পোল হবে না? তখন সবাই একটু এটা বোঝার ট্রাই করো।
অ্যান্ড তুমি চিন্তা করে দেখো যে এই ম্যাগনেটটাকে তাহলে তুমি যখন এদিকে নিবা, যেই মাত্র নেওয়া স্টার্ট করবা, অটোমেটিক্যালি এটার মধ্যে দিয়ে এই যে কারেন্ট ফ্লো ক্রিয়েট হইলো, অ্যান্ড এই কারেন্ট ফ্লোটা এমন একটা ডিরেকশনে হয়েছে যেই ফ্লোটার জন্য এইদিকে নর্থ পোল ক্রিয়েট হয়েছে। মানে এই কারেন্ট ফ্লোটা কাইন্ড অফ ইন্টেলিজেন্ট, সে বুঝতেছে যে আমার এই দিক থেকে নর্থ পোল আসতেছে, সো আমার এই দিকেই একটা নর্থ পোল ক্রিয়েট করতে হবে। কেন? কারণ এই নর্থ পোলটা যদি আমি ক্রিয়েট করি, এই নর্থ পোল কী করবে? রিপালস করবে। সো আমি যখন একটা লুপের মধ্যে একটা ম্যাগনেট নেওয়ার ট্রাই করবো, দেখবা যে একটু তুমি একটা রিপালসিভ ফোর্স ফিল করতেছো, ঠিক আছে? সো এইটাই হচ্ছে লেন্স ল বলে। হ্যাঁ, বুঝি নাই আবার। না, এটা আমরা একটু পরে আসতেছি। সো লেন্স এই কথাটাই বলছে যে আমাদের এই একটা লুপে যে মানে এখান থেকে তাহলে আমরা কি বুঝতেছি যে এখানে এমন একটা ঘটনা ঘটলো যে এই নর্থ পোলটা এদিকে আসার জন্যই তো আমার কারেন্ট ফ্লোটা ক্রিয়েট হয়েছিল। বাট আমার এই কারেন্ট ফ্লোটা খুবই আনগ্রেটফুল যে সে এই কারেন্ট ফ্লোটা এমন একটা দিকে ক্রিয়েট করছে যে এই দিকে একটা নর্থ পোল ক্রিয়েট করছে, আর এই নর্থ পোল আলটিমেটলি তাকে যে ক্রিয়েট করতেছে তাকেই বাধা দিচ্ছে। সো এইটাই হচ্ছে লেন্স ল, যে যে কোনো একটা লুপে তোমার ইন্ডাকশনের জন্য ইএমএফ বা কারেন্ট এমনভাবে প্রডিউস হবে যাতে সে যার জন্য ক্রিয়েট হচ্ছে তাকেই বাধা দেয়। ঠিক আছে? ধরো তোমার কোনো একটা ফ্রেন্ড তোমাকে খুব হেল্প করলো, বাট তুমি তাকেই ইয়া করলো, মানে তাকে হেল্প করতে দিলাম। সো এইটা সেরকম, আমার এই ইনডিউসড কারেন্টটা যার জন্য ক্রিয়েট হচ্ছে, আমার ইনডিউসড কারেন্টটা এমনভাবে ক্রিয়েট হবে যাতে যার জন্য আমি ক্রিয়েট হয়েছি তাকেই আমি বাধা দিই। ঠিক আছে? সিমিলারলি আমি যদি ধরো এইখানে একটা লুপের মধ্যে, এই লুপ, এটার কোনো কারেন্ট নেই, এখন আমরা একটু চিন্তা করি এই লুপটা থেকে আমরা যদি একটা সাউথ পোলকে বের করে নিয়ে আসি, তখন তো ফিল্ড লাইন চেঞ্জ হবে, ফ্লাক্সের, মানে আমরা এই যে সিমুলেশনে দেখছি যে এখান থেকে যদি আমি সাউথ পোলকে বের করে আনি, মানে সাউথ পোলকে আস্তে আস্তে এই ভিতরে ছিল প্রথমে, দেন আমি আস্তে আস্তে ডান দিকে সরানো স্টার্ট করলাম, মানে একটা রেট অফ চেঞ্জ এখানে দেখা গেল, তখন দেখলাম যে ভোল্টেজ ক্রিয়েট হয়। সো তখন কি হবে? সো আমাদের লেন্স ল বলছে কারেন্ট ফ্লোটা এমনভাবে ক্রিয়েট হবে সো দ্যাট যার জন্য সে ক্রিয়েট হয়েছে সেই, মানে সে বাধাপ্রাপ্ত হয় বা সে ক্ষতিগ্রস্ত হয় কাইন্ড অফ। ঠিক আছে? আচ্ছা, মিটিংটা 1 মিনিট আছে, সো সবাই আরেকবার একটু কানেক্ট হও, দেন আমি পুরোটা আবার এক্সপ্লেন করতেছি কেন এরকম হয়। সো ওইটার এক্সপ্লেনেশনটা আমরা এখন দেখব যে কেন এরকম একটা ঘটনা হচ্ছে। কারণ এটা যদি না হতো তাহলে এনার্জি কনজারভেশন, এই ইউনিভার্সাল লটা ভুল প্রমাণিত হইতো। আর ইউনিভার্স অবশ্যই এরকমভাবে ক্রিয়েটেড না যে এখানে একটা ল ভুল প্রমাণিত হইতেছে, মানে একটা ইউনিভার্সাল ল ভুল প্রমাণিত হবে। তুমি চিন্তা করো যে নতুন এনার্জি ক্রিয়েট হবে, সেটা অবশ্যই অন্য একটা এনার্জি থেকে ক্রিয়েট হচ্ছে। সো এইখানে এই এক্সপ্লেনেশনটা আমরা যদি দেওয়ার ট্রাই করি, দেখো এখানে একটা লুপ, আমরা একটা লুপ ড্র করলাম। এই লুপটাতে আমি দেখলাম যে একটা ম্যাগনেটকে যখন আমি নিয়ে আসবো নর্থ পোল এই পাশে রেখে, এই লুপটার কারেন্টটাও অটোমেটিক্যালি এই দিকে ঘোরা স্টার্ট করে। অ্যান্ড এটার জন্য যেটা হয়, এখানে একটা নর্থ পোল ক্রিয়েট হয়, এই নর্থ পোলকে রিপেল করে। সো তুমি চিন্তা করো, তোমার যদি ম্যাগনেটটাকে এদিকে নিতে চাও, তোমার কি একটা রিপালসিভ ফোর্সের এগেনস্টে যাওয়া লাগতেছে না? মানে তুমি কি এটাকে আরামে নিতে পারতেছো না? তোমার এখানে একটু এফোর্ট দেওয়া লাগতেছে। ঠিক আছে? সো এই এফোর্টটা দেওয়ার জন্য তুমি কি করতেছো? এই রিপালসিভ ফোর্সের এগেনস্টে একটা ওয়ার্ক করতেছো, একটা ওয়ার্ক ডান করতেছো। এই ওয়ার্ক ডানটা কই যাচ্ছে? সেই ওয়ার্ক ডানটাই এই যে তোমার আমাদের ইএমএফ, সেই ইএমএফটার সোর্স। মানে আমি এই যে আমার গা থেকে এনার্জি খরচ করে ম্যাগনেটটাকে ভিতরে ঢুকাচ্ছি, সেটা আমি অবশ্যই খুব আরামে করতেছি না, কারণ ওইখানে আমি যখনই নেওয়া স্টার্ট করি দেখা যায় সাথে সাথেই উল্টা দিকে একটা নর্থ পোল ক্রিয়েট হয়। ওই রিপালসিভ ফোর্সের উল্টা দিকে আমরা এটাকে আস্তে আস্তে টেনে, মানে আস্তে আস্তে প্রেস করে করে ঢুকাচ্ছি। দ্যাটস ওয়াই আমাদের যে আমরা যে মেকানিক্যাল এনার্জিটা এখানে খরচ করতেছি, সেটাই এখানে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? যদি এরকম না হইতো এনার্জি কনজারভেশন বলতে, তাহলে কিছুই থাকতো না, তাহলে ম্যাজিকের মতো এরকম সারা জীবন এনার্জি প্রডিউস করা যেত। সো এই জিনিসটা করতে কি তাহলে আমাদের এনার্জি লাগতেছে না? হ্যাঁ, লাগতেছে। এই মেকানিক্যাল ওয়ার্ক করব, মানে এই ফোর্সের অ্যাগেইনস্টে কাজ করব,
ওই ওয়ার্কটাই ইলেকট্রিক এনার্জি হিসেবে ইয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা কন্ডাক্টর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটার আরেকটা এক্সাম্পল, এটা তো আমরা ওয়ার্ক এনার্জি দিয়ে দিলাম, আর একটা ইয়া দেওয়া যায় এটার এক্সপ্লেনেশন। ধরো এই এক্সপ্লেনেশনটা অনেকের পছন্দ না, যে ঠিক আছে আমি ওয়ার্ক ডান করলাম, সেইটাই ম্যাজিকের মতো কীভাবে ওই লুপের মধ্যে গেল। বা এখন আমরা অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশনটা দেখবো যে কেন ফ্যারাডেজ ল বা কেন কাজ করে। সো সেটা বোঝাটা খুব সহজ। আমরা যখন দেখো এখান থেকে ইয়া নিয়ে আসতেছি, তোমার একটা ম্যাগনেটকে নিয়ে আসতেছি, মানে একটা ম্যাগনেটিক ফিল্ড এদিকে আসতেছে। সো আমরা আগের চ্যাপ্টারে দেখছি যে একটা ম্যাগনেটিক ফিল্ড এখানে আছে, এইটার মধ্যে যদি একটা চার্জ মুভিং অবস্থায় থাকে সে একটা ফোর্স ফিল করে। বাট আমার এই কন্ডাক্টরের মধ্যে চার্জ তো একদম ফিক্সড, যেহেতু কোনো কারেন্ট ফ্লো নাই, সবাই চুপচাপ এক জায়গায় বসে আছে। বাট তুমি রিলেটিভলি চিন্তা করো, একটা ফিল্ড, এখানে ফিল্ড হচ্ছে স্টেশনারি, মানে ফিল্ডটা স্থির, একটা চার্জ এটার মধ্যে দিয়ে দৌড়াচ্ছে। বাট এরকম যদি করতাম যে একটা চার্জ চুপচাপ বসে আছে, বাট একটা ফিল্ড এবার এখান থেকে মুভ করে চলে যাচ্ছে, সো চার্জের কাছে কি মনে হবে? চার্জের কাছে মনে হবে হ্যাঁ আমি ফিল্ড এখান থেকে দৌড়াচ্ছে। আবার ফিল্ডের কাছে কি মনে হবে, মানে ওই যে আমরা আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি যখন পড়ছি তখন দেখছি যে একটা গাড়ি সে যদি মুভ করে তার কাছে মনে হবে সে স্থির, বাকি সবাই উল্টা দিকে যাচ্ছে, ঠিক আছে? আর বাইরের কেউ যদি দেখে, ধরো একটা গাছ, সেই গাছটা দেখবে না গাড়িটাই এদিকে যাচ্ছে। সো এইখানে আগে আমরা দেখতাম যে চার্জ মুভ করতো একটা ম্যাগনেটিক ফিল্ডে, দ্যাটস ওয়াই সে একটা ফোর্স ফিল করতো, ঠিক আছে? সে একটা ফোর্স ফিল করতো। বাট এখন চার্জ মুভ করতেছে না, বাট আমি কি করলাম, ম্যাগনেটিক ফিল্ডটাকেই ধরে মুভ করানো শুরু করলাম। তাহলে কি ঘটনাটা একই হইল না, যে একটা ম্যাগনেটিক ফিল্ডে একটা চার্জ দৌড়াইতেছে? রিলেটিভলি চিন্তা করো, তুমি যদি ম্যাগনেটিক ফিল্ডটাকে তাহলে স্টেশনারি ধরে নাও, তাহলে ওই ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে কি মনে হচ্ছে না যে এই চার্জগুলো মুভিং? বাট সেটা কোন দিকে? হ্যাঁ, ম্যাগনেটটা যদি এদিকে আসে এই দিকে, মানে ম্যাগনেটিক ফিল্ডের কাছে মনে হবে আচ্ছা আমি এদিকে যাচ্ছি, আর আমার এইখানে যত ম্যাগনেটিক চার্জ আছে সব উল্টা দিকে আসতেছে। বুঝতে পারছো? সো একটা ম্যাগনেটিক ফিল্ডে, বাট এখানে জিনিসগুলো আরও কমপ্লেক্স, অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজ করাটা টাফ। আমি যেভাবে ভিজুয়ালাইজ করতেছি এইভাবে অ্যাকচুয়ালি ঠিকও না। বাট এখানে এইটুক বুঝতেছো যে চার্জগুলো আসলে মুভ করতেছে না, বাট ম্যাগনেটিক ফিল্ডটা চলে আসাতে এখন মনে হচ্ছে যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কিছু চার্জ দৌড়াচ্ছে বা তাদের একটা গতি আছে। আর আমরা জানি ম্যাগনেটিক ফিল্ডে চার্জ থাকা মানেই সেটারও আরও অনেক হাই থটের একটা এক্সপ্লেনেশন দিচ্ছিলাম আমরা, যে এখানে রিলেটিভিটি কাজ করে, ফোর্স কাজ করে, অ্যান্ড এর জন্যই এই চার্জগুলো এখানে মুভ করা স্টার্ট করে, ঠিক আছে? বাট আমরা তো একদম অ্যাটমিক লেভেলে দেখতে পারবো না। সো এইটুক বুঝতে হবে যে এইখানে এই ম্যাগনেটটা আসার জন্য এই চার্জগুলো ওই আগের নিয়মেই ফোর্স ফিল করতেছে, চার্জ রান মানে ঘোরা স্টার্ট করছে, অ্যান্ড আমরা সেইটাকে ইএমএফ অ্যান্ড ইনডিউসড কারেন্ট হিসেবে দেখতেছি। সো এই আইডিয়াটা কে কে বুঝো না একটু আমাকে বলো, যে কেন ইন্ডাকশন অ্যাকচুয়ালি কাজ করে। মানে এটা কোনো ম্যাজিক না, এটা অ্যাকচুয়ালি জাস্ট পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে বোঝা যায় যে এটা একটা এখানে ম্যাগনেটিক ফিল্ডের সাথে সাথে একটা চার্জ দৌড়াচ্ছে, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করে দেখো এটা। সো ওই রিজনেই এখানে চার্জগুলো মুভ করা স্টার্ট হয়েছে, অ্যান্ড আমরা ইনডিউসড কারেন্ট পাচ্ছি। সো আইডিয়াটা খুবই সুন্দর, অ্যান্ড এইভাবে আমরা এটাও বুঝলাম যে এখানে এই কারেন্টটা এমনভাবে প্রডিউসড হয় সাচ দ্যাট এটা আমাদের যেই রিজনে আমরা, মানে আমাদের এই কারেন্টটা যেই রিজনে ক্রিয়েট হচ্ছে, রিজনটা কি এই নর্থ পোলটা এদিকে চলে আসা, সেইটাকে আমি রেজিস্ট করব। কারণ যদি রেজিস্ট না করি তাহলে কেউ একজন এখান থেকে একদম ইনফাইনাইট এনার্জিও পেয়ে যেতে পারে, বাট সেটা তো ইউনিভার্স অ্যালাউ করবে না। সো এখানে যেটা হবে, নর্থ পোল এদিকে আসলে অটোমেটিক্যালি এদিকেও নর্থ পোল ক্রিয়েট হবে, সাচ দ্যাট এই ফোর্সের অ্যাগেনস্টে আমার যেতে হলে আমাদের একটা এনার্জি খরচ হয়, সেই এনার্জিটাই এখানে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। সো এই আইডিয়াটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো, যে মানে এখানে কত সুন্দর একটা জিনিস হচ্ছে। আমরা ফার্স্টে দেখছি স্ট্যাটিক ইলেকট্রিসিটি, সেই চার্জের ফ্লো থেকে আমরা দেখছি কারেন্ট ইলেকট্রিসিটি, দেন ওইখান থেকে আমরা দেখলাম কারেন্ট ফ্লোর জন্য ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, আবার দেখলাম ম্যাগনেটিক ফিল্ড থেকে কারেন্ট ক্রিয়েট করা যায়। মানে খুবই পারফেক্টলি সব কিছু অ্যারেঞ্জ করা, ঠিক আছে?
সো এইটা হচ্ছে ইন্ডাকশন, অ্যান্ড ইন্ডাকশনের লেন্সের ল বলছে, লেন্সের লটা বই থেকে দেখবা, এটা এখানে আমি পুরোটা লিখবো না। লেন্সের ল এটাই যে এনি ম্যাগনেটিক ইন্ডাকশন, সরি এনি ইনডিউসড ইএমএফ অর ইনডিউসড ইএমএফ এর জন্যই আসলে কারেন্টটা ক্রিয়েট হয়। এনি ইনডিউসড ইএমএফ অর ইনডিউসড কারেন্ট will produce such a way, will produce in such a way, এটা এমন একটা ওয়েতে প্রডিউস হবে, such a way such that it opposes, such that it opposes the reason behind its creation, মানে যেই কারণে সৃষ্টি হয় সেই কারণকেই বাধা দেয়, ঠিক আছে, দ্য রিজন বিহাইন্ড ইটস ক্রিয়েশন, সো দ্যাট ইউনিভার্সে একটা ব্যালেন্স থাকে, আমাদের এনার্জির একটা ব্যালেন্স থাকে, ঠিক আছে। যদি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই একটা খুবই আনগ্রেটফুল, বাট এটা যদি না হয়তো ইউনিভার্সে ব্যালেন্স থাকতো না, ওকে। সো আমরা এটাই দেখলাম যে ম্যাগনেটিক ইন্ডাকশন কীভাবে ক্রিয়েট হয়, অ্যান্ড লেন্সের ল কী। লেন্সের লর পিছনে রিজন হচ্ছে এনার্জি কনজারভেশন, এনার্জি কনজারভেশন থেকেই লেন্সের ল আসছে, মানে লেন্স এই জিনিসটা বুঝতে পারছে। আচ্ছা, সাচ দ্যাট ইট অপোজেস দ্য রিজন বিহাইন্ড ইটস ক্রিয়েশন। ওইটা তো আলাদা, ওইটা তো তোমার ভোল্টেজ চেঞ্জ করলে কারেন্ট ফ্লো চেঞ্জ হচ্ছে, অ্যান্ড কারেন্ট ফ্লো চেঞ্জ হলে ওই যে আমরা ফর্মুলা পড়ে আসছি বি ইকুয়ালস মিউ নট আই ডিভাইডেড বাই 2r, ওই কারণে এটা আলাদা। তো ওইটা তো যার জন্য ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, আর এখানে একটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য আবার ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, ভাইস ভার্সা। কারো কি কোনো ধরনের কোশ্চেন আছে এই পর্যন্ত? সবাই কি বুঝছো এই পর্যন্ত? আবরার? হ্যাঁ ভাইয়া বলো, বুঝতে পারছো? হ্যাঁ, ওকে। সো এইখানে তোমার নর্থ পোলকে যখন ঢুকাচ্ছি কারেন্টটা এই কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে হচ্ছে, সাচ দ্যাট এইদিকে একটা নর্থ পোল ক্রিয়েট হয়, আর এই নর্থ পোলটা ওই নর্থ পোলটাকে বাধা দেয়, কারণ যদি না হইতো তখন এনার্জি কনজার্ভ থাকতো না। সো এই বাধা দেওয়ার জন্য যেটা হচ্ছে, যে এইটাকে এদিকে আনতেছে তার কিছু মেকানিক্যাল এনার্জি বা তার কিছু এনার্জি খরচ হচ্ছে, সেই এনার্জিটাই এখানে এই কারেন্ট এনার্জিটাকে ক্রিয়েট করতেছে। আকিব বুঝতে পারছো এটা? ওকে। সো হ্যাঁ, অপোজিট দিকে যাবে। সো ওইটাতেই আমরা এখন যাব। যদি আমরা ম্যাগনেটটাকে এখন উল্টা দিকে নিই, মানে আমরা এখানে কয়েকটা কেস কনসিডার করব। ফার্স্ট কেস হচ্ছে, আমরা প্রথমটা দেখছি যে নর্থ পোলকে যদি ভিতর দিকে ঢুকাই, এই কারেন্টটা এই দিকে ঘুরলো, কারণ এই দিকে নর্থ পোল ক্রিয়েট করতে হবে। তুমি এমনিতেই বুঝবা যে কারেন্ট যদি উল্টা দিকে হইতো তখন নর্থ পোল এই দিকে হইতো, সো এটা ভ্যালিড না। আমাদের এমনভাবে ক্রিয়েট করতে হবে যাতে যেটা রিজন তাকে আমি বাধা দিতে পারি। এবার চিন্তা করো, আমি যদি এখান থেকে নর্থ পোলটাকে বের করে নিই, এই দিকে এটাকে বের করে নিচ্ছি, তখন কারেন্টটা উল্টা দিকে যাবে, ঠিক উল্টা দিকে। এটাই আমরা ওই যে এক্সপেরিমেন্ট করার সময় দেখছিলাম, ভোল্টমিটার উল্টা দিকে ডিফ্লেকশন দেয়। কেন? এদিকে ঘুরলে লাভ কি? এদিকে ঘুরলে দেখো ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হবে এই পাশে, সো এই পাশটা হবে নর্থ পোল আর এই পাশটা হবে সাউথ পোল। অ্যান্ড দেখো আমার এই কারেন্টটা ক্রিয়েশনের পেছনের রিজন হচ্ছে এই ম্যাগনেটটা এদিকে চলে যাচ্ছে। সো আমি ওইটাকে আটকাইতে পারি কীভাবে? আমি এই পাশে একটা সাউথ পোল ক্রিয়েট করলাম সাচ দ্যাট এটাকে আমি টেনে ধরে রাখতে পারি, আর এই অ্যাট্রাকশনের অপোজিটেই আমি এটাকে বের করে নিয়ে যাচ্ছি, মানে আমি এটার ভিতরে আর থাকতে চাচ্ছি না, উল্টা দিকে যেতে চাচ্ছি, বাট আমার এই কারেন্টটা এমনভাবে প্রডিউস হলো সাচ দ্যাট আমি তোমার এটাকে আটকায় ধরে রাখতে পারি, ঠিক আছে। আর এই আটকায় ধরে রাখার জন্য আমার কি করতে হয়? এই অ্যাট্রাকশনের অপোজিটে ম্যাগনেটকে টানতে হচ্ছে, সো আমার একটু কষ্ট করতে হচ্ছে, আমার এফোর্ট দেওয়া লাগতেছে, আমার ওই এনার্জিটাই এই ইএমএফে কনভার্ট হচ্ছে। সো দেখছো মেকানিক্যাল এনার্জি কিভাবে কারেন্ট এনার্জিতে কনভার্ট হইল। এবার কি বুঝতে পারছো আবরার, নর্থ পোল বের করার সময় কি হবে? আফরা বুঝতে পারছো এটা?
হ্যাঁ, থেমে গেলে বন্ধ হয়ে যায়, কারণ দেখো তখন আর ফ্লাক্সের কোনো চেঞ্জিং রেট নাই, মানে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে না, সো চার্জগুলোও আর মনে হবে না যে তারা গতিশীল আছে, ঠিক আছে। সো তখন ওদের উপর কোনো ফোর্সও নাই, ওরাও ঘোরা অফ। আর লেন্সও বলছে, ফ্যারাডেও বলছে যে ই হচ্ছে -NdDt ফাই। সো যেহেতু বন্ধ হয়ে গেলে এই চেঞ্জিং রেটটা কি হয়ে যায়, জিরো, মানে ফ্লাক্স আর চেঞ্জ হচ্ছে না, ফ্লাক্সটা এখন একটা হ্যাঁ বলো। না, এখানে যেটা হচ্ছে উল্টা দিকে যাচ্ছে, তুমি জাস্ট ধরো তুমি নিজে হচ্ছে ওই ওই লুপটা, আর তোমার নেচার হচ্ছে এমন যে তুমি চাও ইউনিভার্সে সবসময় ব্যালেন্স থাকুক, কোনো এক্সট্রা এনার্জি ক্রিয়েট না হোক, বা যতটুকু এনার্জি ক্রিয়েট হবে সেটা যাতে তুমি ধরে রাখতে পারো। সো তুমি কি করলা, তুমি দেখতেছো নর্থ পোল ওদিকে চলে যাচ্ছে, তুমি বুঝতে পারছো এই নর্থ পোলটা দূরে সরে যাওয়ার জন্যই তোমার গায়ের মধ্যে এরকম কারেন্ট ফ্লো স্টার্ট হইল। সো তুমি কি করবা, তুমি কারেন্ট ফ্লোটাকে এমন একটা ডিরেকশনে ক্রিয়েট করলা যাতে এই পাশে নর্থ পোল হয়, এই পাশে সাউথ পোল হয়, আর এই পাশে সাউথ পোল হলে তোমারই লাভ, তুমি এটাকে ধরে রাখতে পারবা। মানে তুমি ধরো চেঞ্জটা পছন্দ করো না, তুমি সবসময় ইকুইলিব্রিয়ামে থাকতে চাও, তুমি চাও না যে এখানে কারেন্ট ফ্লোটা ক্রিয়েট হোক। এবার বুঝছো? আচ্ছা, আমি আবার বলি, এইখানে মানে দেখো যে কোনো জিনিস সবসময় ইকুইলিব্রিয়ামে থাকতে পছন্দ করে, এটুক তো বুঝো। সো একটা জিনিস যদি ধরো তোমার ইকুইলিব্রিয়ামটা কি, সব চার্জ চুপচাপ বসেছিল, এখন হঠাৎ করে একটা ম্যাগনেট এখান থেকে চলে যাওয়া স্টার্ট করলো, অ্যান্ড এইটার জন্য আমার চার্জগুলো কী হলো, এরকম ঘোরা স্টার্ট করলো, এবং সেইগুলো এমনভাবেই ঘুরবে যাতে এই পাশে নর্থ পোল ক্রিয়েট হয় আর এই পাশে সাউথ পোল ক্রিয়েট হয়। কারণ এইভাবে ক্রিয়েট হলে আমার সুবিধা হচ্ছে এই, হ্যাঁ অ্যাট্রাক্ট তো করতেছে, ওইটাই তো বলতেছি, এই যে সাউথ পোল এই নর্থ পোলটাকে ধরে রাখবে, চলে যাওয়াকে বাধা দেবে। আমরা লেন্স ল কী বলছে, যেই কারণে প্রডিউস হয় সেটাকেই বাধা দেয়। সো এখানে আমার রিজনটা ছিল নর্থ পোল দূরে সরে যাওয়া, আমরা সেটাকে থামাবো কীভাবে, এই পাশে সাউথ পোল ক্রিয়েট করবো সাচ দ্যাট নর্থ পোলটা ওদিকে যেতে না পারে, বুঝছো? আর তারপরেও যদি সে যায় তাহলে তার কষ্ট হবে, তার এফোর্ট দিতে হবে, অ্যান্ড ওই এনার্জি আমি আবার কারেন্ট এনার্জি হিসেবে পাবো এখানে। কারো কি কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? জিনিসটা এমন না যে এই নর্থ পোলটা আসার জন্যই কারেন্টটা ক্রিয়েট হইলো, জিনিসটা অ্যাকচুয়ালি একসাথে হয়। যেমন আমরা পড়ে আসছিলাম যে একটা ফোর্সের অ্যাকশন ফোর্সের সাথে রিয়াকশন ফোর্সটা সাথে সাথে ক্রিয়েট হয়, এটা ওরকম। নর্থ পোলটা যেই মাত্র ঠিক করছে যে আমি এটার ভিতরে ঢুকতে যাব, সাথে সাথে এইখানে একটা নর্থ পোল ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এইভাবেই কাজ করে, বুঝছো? এবং যখন এটা এরপর ফার্দার আমি নিতে যাব, আমার এই রিপালশনের অ্যাগেনস্টে কাজ করতে হবে। আবার যেই মাত্র নর্থ পোলটা ডিসাইড করলো না আমি এখান থেকে বের হব, উল্টা দিকে যাব, সাথে সাথে এই কারেন্টটা এমনভাবে ঘোরা স্টার্ট করলো যাতে এই পাশে নর্থ পোল, এই পাশে সাউথ পোল ক্রিয়েট হয়, অ্যান্ড এই সাউথ পোল ওকে টেনে ধরে রাখবে যে না তুমি ওদিকে যাও না, তাহলে আমার মধ্যে কারেন্ট ক্রিয়েট হয়, আমি ওইটা চাচ্ছি না। এবার বুঝছো লেন্স ল কীভাবে কাজ করতেছে, লেন্স অ্যান্ড ফ্যারাডেজ ল। আর এইভাবে হয় বলেই তোমার এনার্জি কনজার্ভ থাকে, আদারওয়াইজ থাকতো না। হ্যাঁ, আকিবের কোনো কোশ্চেন আছে? ওকে, তারপর আফরা, তারপর অঙ্কিতা, বুঝতে পারছো? ওকে, সো আমরা এইটুকু বুঝলাম যে ইন্ডাকশন জিনিসটা এমনভাবে ক্রিয়েট করব সাচ দ্যাট যেই রিজনে ক্রিয়েট হয় সেটাই যাতে বাধাগ্রস্ত হয় বা সেটাই যাতে মারা খায়, ঠিক আছে? সোজা হিসাব যে ম্যাগনেট ঢোকার জন্য কারেন্ট ক্রিয়েট হচ্ছে, আমিও কারেন্টটা এমনভাবেই বানাবো যাতে তুমি একটু ঝামেলায় পড়ো, ঠিক আছে? আর এর জন্যই ব্যালেন্সটা থাকে। ওকে, সো এরপর হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অপোজিং রিজনটার জন্য এখানে একটা মাইনাস, আর কোনো রিজন নেই, ঠিক আছে? এই মাইনাসটা অ্যাকচুয়ালি ভ্যালু ইন্ডিকেট করে না, এটা জাস্ট বোঝায় যে ফ্লাক্সের চেঞ্জিং রেট যেদিকে বাড়ে, মানে যেমন এই যে ম্যাগনেটটাকে আমি যখন এদিকে ঢুকাচ্ছি তখন ফ্লাক্স কি বেড়ে যাচ্ছে। সো আমি এই মাইনাসটা দিয়ে বুঝাচ্ছি এটা যত ভিতরে ঢুকবে আমার ইএমএফটা এমন একটা ডিরেকশনে প্রডিউস হবে সাচ দ্যাট এটা এইটাকে অপোজ করে, ঠিক আছে? এইটাই হচ্ছে রিজন, মাইনাসটা এছাড়া আর কোনো কাজের না। সো আমরা যখন ম্যাথ করব জাস্ট প্লাস NdDt ফাই দিয়ে করবো, কারণ ভ্যালু তো একই।
সো মাইনাসটা জাস্ট একটা ফর্মাল নোটেশন, আমরা বুঝাচ্ছি যে এখানে এনার্জি মানে মাগনা ক্রিয়েট হচ্ছে না, আমরাও গা থেকে আমাদের বডি থেকে এনার্জি দিচ্ছি, সেটাই ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন? আর সো এটা ছিল ইন্ডাকশনের আইডিয়া, ফ্যারাডেজ ল, লেন্স ল, জিনিসগুলো বই থেকে পড়ে অতটা বোঝা যায় না। সো সবাই এই সিমুলেশনটা ইউজ করবা বাসায়, আমি লিঙ্কটা দিয়ে দিব গ্রুপে, যে এই যে ম্যাগনেট আনলাম, অ্যান্ড দেখো যত স্পিড বেশি হয় তত তোমার ইয়াটা বেশি হয়। ঠিক আছে, কারণ যত স্পিড বেশি চেঞ্জিং রেট তত বেশি ফ্লাক্সের। আবার এভাবে আপ ডাউন করলেও কিন্তু হবে, কারণ এভাবে আপ ডাউন করলেও আমার ফ্লাক্সটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ওকে। সো এইটা সবাই একটু ট্রাই করে দেখো, এই লিঙ্কটা আমি আজকে গ্রুপে দিয়ে দিব। আর এখানে আরও তুমি লুপ ইয়া করতে পারবা, ধরো এই লুপটা, মাল্টিপল লুপ অ্যালাউ হয় এখানে। ওকে, সো এটাই ছিল ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এই পুরো ঘটনাটাকেই বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তাড়িৎচুম্বক আবেশ। এই জিনিসগুলো 9-10-এ তোমরা শুধু মুখে পড়ছো, 9-10-এ পড়ছো জেনারেটর কেমনে কাজ করে, কিন্তু কিছুই বুঝতাম না যে কেন একটা ম্যাগনেটকে ঘুরাইলে বা একটা ম্যাগনেটিক ফিল্ডে একটা কয়েলকে ঘুরাইলে কারেন্ট ফ্লো ক্রিয়েট হয়। সেটার রিজনটাই হচ্ছে এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। জেনারেটর কীভাবে কাজ করে, কারণ একটা জেনারেটরের মধ্যে এরকম বড় দুইটা ম্যাগনেট থাকে, নর্থ পোল সাউথ পোল, এটা আমরা পরে পড়ব। আর এখানে একটা লুপ থাকে, এটা কি করে কন্টিনিউয়াসলি এভাবে ঘুরতে থাকে। কিভাবে ঘুরে, আমরা ওইটাকে হাত দিয়ে ঘুরাই। ঠিক আছে, আমরা হাত দিয়ে প্রথমে দেখবার একটা জেনারেটরকে চালু করার জন্য ফার্স্টে একটা খুব জোরে একবার ঘুরাই দিতে হয়। আর এখন জেনারেটরগুলো আরও মডার্ন, ফার্স্টে স্টোরড এনার্জি ইউজ করে বা স্টোরড ইলেকট্রিক এনার্জি ইউজ করে এটাকে ঘোরানো হয়। যেই ঘোরানো স্টার্ট করলাম, এটার মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো এভাবে যাচ্ছে, সো এক এক সময় এটার সাথে এক এক ধরনের অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে। দেখো, লুপটা যখন এভাবে আছে তখন ম্যাগনেটিক ফ্লাক্স ম্যাক্সিমাম, লুপটা যখন একটু বাঁকা অবস্থায় আছে তখন ম্যাগনেটিক ফ্লাক্স এক ধরনের। সো ফ্লাক্সটা কিন্তু টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, আর সেই চেঞ্জের জন্য একটা ডিডিটি ফাই আমরা অবজার্ভ করি, আর এই চেঞ্জিং রেটটাই আমাদের এখানে একটা ইএমএফ ক্রিয়েট করে, যেই কারেন্টটা ইউজ করে আমরা আমাদের বাসা বাড়িতে লাইট টাইট জ্বালাই। ঠিক আছে, আর এই যে এসি কারেন্ট, এই এসি কারেন্ট ক্রিয়েটই হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্যই। এসি কারেন্ট কিন্তু এমন না যে একটা ব্যাটারি থেকে আসতেছে, ওই জেনারেটর ঘোরানো হচ্ছে, টারবাইন ঘোরানো হচ্ছে, আর ম্যাগনেটের মধ্যে ওইখানে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, ফ্যারাডেজ ল অনুযায়ী ইএমএফ ক্রিয়েট হচ্ছে, সেই কারেন্টটাই তুমি ইউজ করতেছো। ঠিক আছে, সো এটাই ছিল আমাদের ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আমাদের ক্লাসে আরও 20 মিনিট আছে, সো আমরা এখন কিছু বেসিক ডিসকাশন করব এখানে। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে বা কোনো কিছু বোঝো নাই? আচ্ছা, সো আমরা এখান থেকে বুঝলাম যে ম্যাগনেটিক ইন্ডাকশন কীভাবে কাজ করে। বই থেকে সবাই একটু পড়বা, বই থেকে দেখবা যে তোমার লেন্সের সূত্র পর্যন্ত, এটা একটু বই থেকে পড়বা। আমরা এখানে আরও কিছু জিনিস দেখি, আমরা ফ্যারাডেজ লটাকে একটু ফর্মালি লিখি এবার। ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন, ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন এটা দুইটা অ্যাকচুয়ালি, একটা হচ্ছে ফার্স্ট ল, আমরা এখন ফর্মালি দেখবো সব কিছু। একটা হচ্ছে ফার্স্ট ল। ফার্স্ট লতে কী বলছে আমি এখন এটা ডিটেলসে লিখবো। ফার্স্ট ল বলছে whenever there is a change in magnetic field lines, সবাই একটু এটা লেখো, যখনই কোনো একটা, আচ্ছা আমি আগে ইংলিশটা লিখি দেন লেখো। whenever there is a change in magnetic field lines through a closed loop, whenever there is a change in magnetic field lines through a closed loop, আর ম্যাগনেটিক ফিল্ড লাইনের চেঞ্জ না বলে আরও ভালোভাবে বললে এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ। whenever there is a change in magnetic flux through a closed loop, a temporary দরকার নেই, এটা তো বোঝাই যায়। So through a closed loop, a temporary
টেম্পোরারি ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ তাড়িৎচালক শক্তি, টেম্পোরারি ইএমএফ অ্যান্ড কারেন্ট are induced and these are existent as long as the change occurs. সো এটা বলতেছে যে কোনো একটা লুপের মধ্যে যখনই ফ্লাক্সের চেঞ্জ হবে, সেটা যেভাবেই হোক, ম্যাগনেট আনা নেওয়ার কারণে হোক বা ম্যাগনেটের পাওয়ার চেঞ্জ করার কারণে হোক, বা এই লুপটাকে ধরো একটা ম্যাগনেটের কাছে নিয়ে যাওয়ার জন্য হোক, যে কোনোভাবে, তখন বা এই লুপটাকে ঘোরানোর জন্য আমরা দেখলাম যে ঘোরালেও কিন্তু ফ্লাক্সের চেঞ্জ হয়, কারণ এই পাশে নর্থ পোল, এই পাশে সাউথ পোল, ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো এভাবে। সো এখানে যদি একটা লুপকে ঘোরাতে থাকো, এক এক সময় তার এরিয়া ভেক্টর আর ফিল্ড লাইন এক এক দিকে থাকবে। সো তাদের ডট প্রোডাক্টের জন্য ফ্লাক্সটা কিন্তু এক এক সময় চেঞ্জ হবে। সো যে কোনোভাবে আমার যদি একটা লুপের ম্যাগনেটিক ফ্লাক্সটা চেঞ্জ হতে থাকে, তখন একটা টেম্পোরারি ইলেকট্রোমোটিভ ফোর্স তাড়িৎচালক শক্তি আর একটা কারেন্ট আবিষ্ট হয় ওই লুপে, অ্যান্ড এটা ততক্ষণই থাকে যতক্ষণ এই চেঞ্জটা থাকে। যেই চেঞ্জটা হওয়া শেষ, এটা আর থাকে না। ওকে, সো এটা হচ্ছে ফার্স্ট ল। আর সেকেন্ড লতে ফ্যারাডে এইটাকেই ম্যাথমেটিক্যালি বলছে। ফ্যারাডের সেকেন্ড ল হচ্ছে যে কোনো একটা ক্লোজড লুপে, ইন এনি ক্লোজড লুপ, সে এবার আরও স্পেসিফিক্যালি বলছে, ফর্মুলা বলছে যে ইন এনি ক্লোজড লুপ দ্য ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স, আবিষ্ট তাড়িৎচালক শক্তি, the induced electromotive force will be proportional to the negative of the rate of change in magnetic flux. So যে কোনো একটা বদ্ধ লুপে আবিষ্ট তড়িৎচালক শক্তি তোমার এই লুপে ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মকের সমানুপাতিক। মানে সেকেন্ড লটাকে পরবর্তীতে একটু রিফাইন করে লিখছে, মানে লেন্স লর সাথে এটাকে একবারে মার্জ করে লিখছে। সো আলাদাভাবে লেন্স ল আবার অত করে লেখা লাগবে না, মানে ফ্যারাডেস ফার্স্ট ল সেকেন্ড ল দুইটাকে একটু চেঞ্জ করে সেকেন্ড লটাতে এমনিতেই নেগেটিভটা দিয়ে দিছে। আর লেন্স লতে এটা আবার বলছে যে লেন্স লটা আমরা একটু পর লিখব। সো এই দুইটা লকে কীভাবে ম্যাথমেটিক্যালি লেখা যায়, যে ই ইজ ইকুয়াল টু মাইনাস এন ডিডিটি ফাই বি, যেখানে এন হচ্ছে নাম্বার অফ টার্নস, আর ফাই বি হচ্ছে ফ্লাক্স অফ ওয়ান সিঙ্গেল টার্ন। ওকে, আর এরপর এটাকে তোমার আমরা ফ্লাক্সের ইউনিট জানি ওয়েবার, আজকেই পড়লাম। সো এইখানে আমরা বইতে দেখবা এটা এভাবে প্রুফ করে যে ধরো T1 টাইমে আমার এই লুপে ফ্লাক্স হচ্ছে φ1, T2 টাইমে ফ্লাক্স হচ্ছে φ2, সো দ্য চেঞ্জ উইল বি ডেল ফাই উইচ ইজ φ2 মাইনাস φ1, আর চেঞ্জ ইন টাইম কত টাইমে, T2 মাইনাস T1। সো অ্যাকর্ডিং টু Faraday's law, E will be minus del phi divided by del t। আমরা সিঙ্গেল টার্নের বা এক পাকের লুপ নিয়ে চিন্তা করতেছি, যদি মাল্টিপল থাকে তখন ওইটা মাল্টিপ্লাই করে দিব। সো সেটা হবে φ2 মাইনাস φ1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1, এভাবে লেখা যায়, বাট এটা হচ্ছে সবচেয়ে প্রিসাইজ। E ইজ ইকুয়াল টু মাইনাস এন ডিডিটি ফাই। সো এরপর লেন্সের লটা আমরা দেখি। লেন্সের লটা আমরা একটু ক্লিয়ার করে লিখবো এবার। আচ্ছা, লেন্সের ল তো লিখছিলাম যে এনি ইনডিউসড ইএমএফ অর কারেন্ট উইল প্রডিউস ইন সাচ এ ওয়ে সাচ দ্যাট ইট অপোজেস দ্য রিজন বিহাইন্ড ইটস ক্রিয়েশন। ঠিক আছে, এটা একটু বই থেকে দেখে নিবা,
আর এই রিজনটার জন্যই আমরা এই ইয়ের পরে এখানে একটা মাইনাস দিই, ঠিক আছে? আর এরপর বইতে দেখবা লেন্সের লয়ের এক্সপ্লেনেশন আমি যেভাবে দিছি ওইভাবেই দিছে যে অ্যাকচুয়ালি এনার্জি যাতে কনজার্ভ থাকে এর জন্যই লেন্স ল, বা এমন না যে লেন্স ল দিছে দেখে এটা হয়েছে, না, এরকমই হয়, লেন্স জাস্ট এটাকে এক্সপ্লেন করছে কেন এরকম হয়। সে বলছে এটা হওয়ার রিজন হচ্ছে আসলে যদি এটা না হতো তাহলে এনার্জি কনজার্ভ থাকতো না। সো ইউনিভার্সটা এভাবেই কনস্ট্রাক্টেড যাতে এনার্জি সব কেজে কনজার্ভ থাকে, ঠিক আছে? সো এই পর্যন্তই আমরা আজকে রাখবো। নেক্সট দিন আমরা দেখব সেলফ ইন্ডাকশন আর মিউচুয়াল ইন্ডাকশন। সো সবাই বাসায় এইটুক পড়বা, ঠিক আছে? ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন, তারপর হচ্ছে লেন্স ল, আর মোস্ট ইম্পর্টেন্টলি আগের চ্যাপ্টারটা ফুল রিভাইজ দিবা। যেগুলো বাকি ছিল আমি যেগুলো পড়াই নেই, হিস্টেরেসিস পড়াই নেই, তারপর প্যারাম্যাগনেটিক ফেরোম্যাগনেটিক পড়াই নেই, এগুলো একটু বই থেকে একবার রিডিং করে নিও। আর ম্যাথের জন্য, এই চ্যাপ্টারের ম্যাথের জন্য যে কোনো চ্যাপ্টারে ম্যাথের স্ট্র্যাটেজি তো একটাই, এটা হচ্ছে যে আমরা গাণিতিক পদার্থবিজ্ঞান করব, সবগুলো গাণিতিক পদার্থবিজ্ঞানের সব বইয়ের সব ম্যাথ থাকে। বাট তারপর আমি ওইটা তো তোমরা নিজেরা করবা, বাট আমি নিজে কিছু স্পেশাল ম্যাথ যেগুলো বেশি কনসেপচুয়াল, টাফ, অ্যাডমিশনে আসার মতো, বা যেগুলো বেশি ইন্টারেস্টিং, সেই ম্যাথগুলো একটা শিট দিয়ে দিব কালকে অথবা পরশু দিন। সো ওইটা আগে সলভ করবো, ওইটাতে প্রত্যেকটার অ্যান্সার দেওয়া থাকবে। সো ওইটা নিজেরা সলভ করবা থিওরি ভিডিওগুলো দেখে দেখে। যদি কোনোটা না পারো আমাকে জানাবা, আমি সলভ করে দেবো, ঠিক আছে? আর এই চ্যাপ্টারটাতে তোমরা একটু রিডিং পড়ো। আজকে আমরা ফ্যারাডেজ ল, লেন্স ল এটসেট্রা পড়ছি। নেক্সট এই চ্যাপ্টারটা ছোট, খুব বেশি কিছু নাই। এরপর আমরা আর হয়তো 2টা ক্লাসে এটা শেষ হবে, সেলফ ইন্ডাকশন, মিউচুয়াল ইন্ডাকশন, আর হচ্ছে এসি কারেন্ট, এই 2টা জিনিসই আছে, আর ট্রান্সফর্মার, এটাই। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা আমি একটু পরে আপলোড দিয়ে দিচ্ছি, ওকে? কারো কোনো কোশ্চেন আছে এখন? আলিফ, বুঝতে পারছো আজকের ক্লাস? আচ্ছা, তুমি ভিডিওটা আবার দেখো। তারপর হচ্ছে তুষার, তুমি বুঝতে পারছো? ওকে, তারপর তাহমিদ, ওকে। হ্যাঁ, একটু দেখতে হবে, কারণ একবারে হয় না আসলে। হ্যাঁ হ্যাঁ, আসলে আমি এইটা ফার্স্ট যাওয়ার রিজন হচ্ছে কি, আমাদের এরপরে খুব বড় একটা চ্যাপ্টার ওয়েট করতেছে, জিওমেট্রিক অপটিক্স। সো ওইটার সময় যাতে আমাদের তাড়াহুড়া না হয়, এর জন্য আমরা একটু তাড়াহুড়া করতেছি। ওই চ্যাপ্টারটা হিউজ, মানে ওইটা বলা যায় পুরো সেকেন্ড পেপারের, মানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি যেরকম বড় চ্যাপ্টার ওই টাইপের, ঠিক আছে? আচ্ছা, সো আর ক্রিস্টি, তুমি কি বুঝতে পারছো আজকের ক্লাস? জি ভাই, বুঝতে পেরেছি। ওকে, যতটুক মিস করছো এটা একটু, ভিডিওটা দেখা লাগবে। হ্যাঁ ওকে, ওইটা একটু পরে আপলোড দিয়ে দেবো, দেখে নিও। ওকে, সো এই ছিল আমাদের ম্যাগনেটিক ইন্ডাকশন। আপাতত জাস্ট এই আইডিয়াগুলো বুঝো যে কারেন্ট ফ্লোর জন্য বা চার্জ ফ্লোর জন্য যেমন ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, ম্যাগনেটিক ফিল্ডের জন্য চার্জ ফ্লো ক্রিয়েট হতে পারে। অ্যান্ড সেটা ওই একই আইডিয়াতে কাজ করে, কোনো ম্যাজিক না, এটা বোঝা যায় যে কেন এরকম হচ্ছে, ঠিক আছে? আর হচ্ছে আমি তাহলে ক্লাসটা এখন এন্ড করতেছি। ওকে, আল্লাহ হাফিজ।